হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেস্ট গল্পে আজকের এপিসোডে আমি কঙ্কর আপনাদের সকলকে শোনাবো মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাক্ষেত্রে তার চিন্তাধারা। তো চলুন শোনা যাক। মহাত্মা গান্ধী ছিলেন আধুনিক জগতে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিভাসম্পন্ন ব্যক্তি। দূরদর্শী গান্ধীজি বুঝতে পারেন ভারতকে ব্রিটিশ শৃঙ্খলমুক্ত করতে হলে এদেশে শিক্ষা বিস্তার ঘটানো প্রয়োজন। তবে শিক্ষাকে শুধু মুষ্টিমেয় শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক স্তরে পর্যন্ত ছড়িয়ে দিলেই স্বাধীন ভারত স্বপ্নের সার্থক বাস্তবায়ন ঘটবে। মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী দেখতে গেলে দেখা যায় 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম হয়। পরাধীন ভারতবর্ষকে শৃঙ্খলমুক্ত করতে গান্ধীজির অবদান অপরিসীম। তিনি যে শুধুমাত্র সমগ্র জাতিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন তা নয়, ভারতবাসীর নৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন। ভারতবর্ষে গ্রাম ভিত্তিক অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার জন্য বুনিয়াদী শিক্ষার জনক হিসাবে গান্ধীজিকে ভারতবাসী চিরদিন স্মরণ করবে। 1937 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকায় গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে নঈন তালিম, সেবাগ্রাম প্রকল্প ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। পরবর্তীকালে বুনিয়াদী শিক্ষা বা ওয়াদা পরিকল্পনার মাধ্যমে গান্ধীজি সেই প্রস্তাব শিক্ষা পরিকল্পনা বাস্তব রূপ লাভ করে। ভারতীয় শিক্ষা ব্যবস্থা সংস্করণে গান্ধীজির অবদান। ভারতবর্ষের ইতিহাসে একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে অধিক পরিচিত হলেও একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবেও মহাত্মা গান্ধীর অবদান অসামান্য। তিনি শিক্ষাক্ষেত্রে এক গতিশীল দার্শনিক চিন্তার পথ প্রদর্শক ছিলেন। গান্ধীজির শিক্ষা দর্শন ও শিক্ষার লক্ষ্য। গান্ধীজি শিক্ষাকে সত্যান্বেষণ ও আত্মোপলব্ধির পন্থা হিসাবে বর্ণনা করেন। শিক্ষা বলতে তিনি ব্যক্তির অন্তর্নিহিত নৈতিক, মানসিক এবং আধ্যাত্মিক সব রকম সত্তার পরিপূর্ণ প্রকাশকে বোঝান। গান্ধীজি বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে তার বিকাশ সাধন করা। এটিকে তিনি শিক্ষার চরম লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি কর্মকেন্দ্রিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। গান্ধীজির পাঠ্যক্রম পরিকল্পনা। গান্ধীজির মতে শিক্ষার্থীর জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া দরকার। তিনি বলেছেন, পাঠ্যক্রমে এমন সব বিষয়কে নির্বাচন করতে হবে যার সঙ্গে শিক্ষার্থীর সমাজ জীবনের সম্পর্ক আছে। ইতিহাস, ভূগোল বিষয়গুলি শিশুর সমাজ, পরিবেশ, পরিপ্রেক্ষিতে রচনা উপস্থাপন করতে হবে। তিনি মাতৃভাষার শিক্ষার উপরে গুরুত্ব দেন এবং মাতৃভাষাকে পাঠদানের মাধ্যম হিসাবে গ্রহণ করার সুপারিশ করেন। তিনি মনে করতেন, হস্তশিল্পের মাধ্যমে গ্রামের আর্থিক উন্নয়নের পাশাপাশি গ্রাম জীবনের সুস্থ সম্পর্ক গড়ে ওঠা পরিবেশ দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থী কর্মের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা জন্মাবে। এছাড়াও সহযোগিতামূলক মনোভাব এবং দায়িত্ববোধ জাগ্রত হবে। গান্ধীজি পাঠ্যক্রম সংক্রান্ত এই ধারণাগুলির উপর ভিত্তি করে তার বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা গড়ে উঠেছে। গান্ধীজি প্রস্তাবিত পাঠ্যক্রমটি হলো মূল বিষয়: সুতো কাটা, তাঁত বোনা, কৃষিকাজ, কাগজের কাজ, মাতৃভাষা পাঠ্য বিষয় এবং শিক্ষার মাধ্যম হিসাবে চর্চা। গণিত কেবল ব্যবহারিক গণিত, সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বিজ্ঞানের সব শাখায় প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান সম্পর্কে ধারণা, সঙ্গীত, বাধ্যতামূলক শরীরচর্চা। গান্ধীজি বিশ্বাস, এই ধরনের পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভব হলে এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক স্থাপিত হবে। গান্ধীজির শিক্ষণ পদ্ধতি। গান্ধীজির শিক্ষা পরিকল্পনায় শিক্ষণ পদ্ধতি রচনার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো। অনুবন্ধ প্রণালী। গান্ধীজি তার শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধ প্রণালীকে প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, বিভিন্ন পাঠ্য বিষয় সম্পর্কিত জ্ঞান একটি মূল হস্তশিল্পকে কেন্দ্র করে শেখাতে হবে। গান্ধীজি হস্তশিল্প ভিত্তিক অনুবন্ধ শিক্ষাদান পদ্ধতির আধুনিক মনোবিজ্ঞানসম্মত। তার মতো হস্তশিল্প কী হবে তা নির্ভর করবে স্থানীয় প্রয়োজনীয়তার উপর। সক্রিয়তার নীতি। গান্ধীজি একদিকে যেমন অনুবন্ধ প্রণালীকে বিশেষভাবে কাজে লাগিয়েছেন, অন্যদিকে তার শিক্ষণ পদ্ধতি সক্রিয়তার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তিনি মনে করতেন, আমাদের শিশুদের সক্রিয় করে তুলতে হবে যাতে তাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। গান্ধীজি আত্মসংযমের উপর গুরুত্ব দিয়েছেন। কোনটা করা উচিত এবং কোনটা অনুচিত শিক্ষক তার শিক্ষার্থীকে বোঝাবেন।
শিক্ষার্থীরা তা অনুসরণ করবেন। এরই অর্থ নয় যে শিক্ষার্থীদের উপর শৃঙ্খলা চাপিয়ে দেওয়া হবে। গান্ধীজি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথাই বলেছেন, তবে তা শিক্ষকের প্রত্যক্ষ তদারকিতে। শিক্ষক নির্ভরতা। গান্ধীজি বিশ্বাস করতেন শিক্ষাক্ষেত্রে সাফল্য নির্ভর করে শিক্ষকের উপর। তাই তিনি বলেছেন, যে মূল্য হোক না কেন আমরা আমাদের শিশুদের জন্য উৎকৃষ্ট শিক্ষক সংগ্রহ করব। তিনি মনে করতেন শিক্ষার্থীরা বইয়ের চেয়ে বেশি শিক্ষকের কাছে অনেক বেশি শিখবে। চরিত্র গঠন। গান্ধীজি বিবেকানন্দের মতো চরিত্র গঠনের শিক্ষায় বিশ্বাসী ছিলেন। তিনি বলেছেন, সব রকমের শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের চরিত্র গঠন করা। শিক্ষার্থীরা শিক্ষকের জীবন থেকে যে অনুপ্রেরণা লাভ করবে, শিক্ষকের পাঠদানের বিষয় থেকে যা লাভ করে, শিক্ষকের ব্যক্তিত্ব এবং আচরণ এমন হবে যাতে শিক্ষার্থীর কাছে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকেন। বিভিন্ন প্রকার শিক্ষা সম্পর্কে গান্ধীজির অভিমত। ধর্মীয় শিক্ষা। গান্ধীজি ধর্মীয় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছেন, ধর্ম ছাড়া জীবনের আর নীতিহীন জীবন রাডারবিহীন জাহাজের মতো। গান্ধীজি ধর্ম বলতে বিশেষ কোনো মত বা ধর্মীয় সংস্কারকে বোঝাননি। তিনি বলেছেন, সত্য এবং ন্যায়ের উপর কোনো ধর্ম হতে পারে না। তিনি সমস্ত ধর্মের মূল নীতি শিক্ষার কথা বলেছেন। আসলে ধর্মীয় সহনশীলতা ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি হলো তার শিক্ষানীতি। নারী শিক্ষা। গান্ধীজি ভারতবর্ষের নারীদের দুরবস্থাকে বিশেষভাবে অনুভব করেছিলেন। বিশ্বের অন্যান্য প্রগতিশীল দেশের মতো তিনি নারীদের অবস্থান উন্নয়নে সচেষ্ট হয়েছিলেন। তিনি মনে করতেন কোনো জাতির অগ্রগতির জন্য নারী শিক্ষা অপরিহার্য। গান্ধীজি বলেন, গৃহস্থ জীবন নারী বিচক্ষণ ক্ষেত্র, সুতরাং গৃহস্থ জীবন শিশুর শিক্ষণ এবং লালন পালন সম্পর্কে নারীদের অধিক জ্ঞান থাকা প্রয়োজন। তিনি পরীক্ষামূলকভাবে সহশিক্ষার কথা বলেছেন। বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে গান্ধীজির গুরুত্ব ভূমিকা বর্তমান। তিনি বুঝেছিলেন ভারতবর্ষ প্রাপ্তবয়স্কদের একটা বড় অংশ নিরক্ষর। এই নিরক্ষরদের ন্যূনতম শিক্ষা না হলে ভারতের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো কখনোই সম্ভব না। তাই তিনি তার বুনিয়াদী শিক্ষা বয়স্ক শিক্ষা সম্পর্কে বিশেষ সুপারিশ করেছিলেন। গান্ধীজি ও বুনিয়াদী শিক্ষা। গ্রামভিত্তিক ভারতবর্ষের আর্থসামাজিক ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে গান্ধীজি বুনিয়াদী শিক্ষা নামে একটি মৌলিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, যাকে নঈম তালিম শিক্ষাও বলা হয়ে থাকে। 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক স্বায়ত্তশাসনের দায়িত্ব পাওয়ার পর গঠিত মন্ত্রিসভায় জাতীয় স্তরে শিক্ষার পরিকল্পনা গ্রহণ করার বিষয়টি গুরুত্ব পায়। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে গান্ধীজি তার হরিজন পত্রিকায় বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেন। 1937 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বুনিয়াদী শিক্ষার উপর জাতীয় স্তরে প্রথম অধিবেশন হয়। এই অধিবেশনে যেসব প্রস্তাব গ্রহণ করা হয় তা হলো, বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা জাতীয় স্তরে কার্যকর হবে, মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম, উৎপাদনশীল কাজকে কেন্দ্র করে শিক্ষা কার্যকর হবে, শিক্ষা প্রতিষ্ঠানে উৎপাদিত সামগ্রী বাজারে বিক্রি করে উপার্জিত অর্থের দ্বারা শিক্ষকের বেতন মেটানো হবে। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। বুনিয়াদী শিক্ষাকে জীবনের জন্য শিক্ষা বলে অভিহিত করা হয়। মনে করা হয় এই শিক্ষা সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ভারতের সমাজকে নতুন পথের সন্ধান দেবে। বুনিয়াদী শিক্ষা বা নঈম তালিম শিক্ষা গ্রাম অধ্যুষিত ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল ভারতবর্ষের পক্ষে যথার্থ। যে ব্যবহারিক শিক্ষার অভাবে আজও আমাদের শিক্ষা পুঁথি সর্বস্ব, তার পরিবর্তনে বুনিয়াদী শিক্ষা উপযুক্ত। কিন্তু সেই সময় প্রশাসনিক ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বুনিয়াদী শিক্ষাকে বুঝে উঠতে পারেননি। সম্ভবত নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে যে সৃজনশীলতা প্রয়োজন, দৃষ্টিভঙ্গি সে পরিবর্তনের প্রয়োজন তা তাদের ছিল না। তাই ভারতবর্ষের পক্ষে অত্যন্ত উপযোগী ও সম্ভবময় দেশীয় সংস্কৃতি থেকে জাত এবং শিক্ষা ব্যবস্থা সফল হতে পারেনি। বুনিয়াদী শিক্ষার উপযোগিতা। বুনিয়াদী শিক্ষার উপযোগিতার মধ্যে হলো সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। গান্ধীজি নঈম তালিম শিক্ষা ব্যবস্থাটি সক্রিয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠায় শিক্ষার্থীরা খুব সহজে এই শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। সামাজিক গুণের বিকাশ। এই শিক্ষায় শিক্ষার্থীরা দলগতভাবে অংশ নেওয়ার ফলে তাদের মধ্যে সহযোগিতা, সমমর্মিতা, সমবেদনা প্রভৃতি সামাজিক গুণের বিকাশ ঘটে, যা শিক্ষার্থীকে ভাবী জীবনে আরও সামাজিক হতে সাহায্য করে। শ্রমের প্রতি মর্যাদা। এই শিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কায়িম শ্রমে অংশ নেয়, ফলে তাদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদা গড়ে ওঠে। নৈতিক গুণাবলীর বিকাশ। নঈম তালিম শিক্ষা ব্যবস্থায় গান্ধীজির পাঠ্যক্রমে সত্য এবং ন্যায়ের উপর
প্রতিষ্ঠা করেছিলেন। শিক্ষার্থীরা সততা ও আন্তরিক সঙ্গে কর্মভিত্তিক শিক্ষায় অংশ নেওয়ার ফলে তাদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে। চাহিদা ও আগ্রহভিত্তিক শিক্ষা। নঈম তালিম শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি গুরুত্ব দেওয়া হতো। এখানে শিক্ষার্থীরা নিজস্ব চাহিদা, প্রবণতা, ক্ষমতা এবং আগ্রহ অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পেত। বৃত্তিমুখী শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো একটি বৃত্তিকে কেন্দ্র করে সেই বিষয়ে শিক্ষা লাভ করত, ফলে অল্প সময় থেকে ধীরে ধীরে তাদের মতো বৃত্তি সম্বন্ধে ধারণা গড়ে উঠত। শরীরচর্চা। এই শিক্ষায় দৈনিক শ্রমের বিনিময়ে শিক্ষা লাভের সময় শিক্ষার্থীদের কিছুটা শরীরচর্চাও হয়ে যেত। তাছাড়া শিক্ষার্থীর শিক্ষার অঙ্গ হিসাবে পাঠ্যক্রমে শরীরচর্চাকেও স্থান দেওয়া হতো। সৃজনশীলতার বিকাশ। উৎপাদন ভিত্তিক এবং শিল্পকেন্দ্রিক বৃত্তিমূলক শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন কাজ করতে করতে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটত। বাস্তব অভিজ্ঞতা। নঈম তালিম বা বুনিয়াদী শিক্ষায় শিক্ষার্থী নিজের মাথা, হাত এবং হৃদয় এই তিনটি একসঙ্গে কাজে লাগানোর সুযোগ পেত, ফলে তাদের মধ্যে খুব সহজে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হতো। কর্মজগতে প্রবেশ। নঈম তালিম শিক্ষা লাভের পর শিক্ষার্থী যে অভিজ্ঞতা লাভ করত তার দ্বারা তারা বিভিন্ন ধরনের কর্মজগতে অনেক সময় সহজে প্রবেশ করতে পারত। অর্থনৈতিক স্বনির্ভরতা। এই শিক্ষা গ্রামভিত্তিক কোনো শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়ে হতো এবং স্বনির্ভর অর্জনে সহায়তা হতো। নিজস্ব সংস্কৃতিজাত শিক্ষা। ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভিত্তি করে এই শিক্ষা পদ্ধতি পরিকল্পিত হয়, ফলে নিজের সংস্কৃতির প্রতি মর্যাদা এবং জাতীয়তা বিকাশে এই শিক্ষা ছিল আদর্শ। ধন্যবাদ বন্ধুরা। গান্ধীজির আত্মজীবনী সংক্ষেপে জানলেন ও শিক্ষাক্ষেত্রে তার চিন্তাধারা ও মতবাদ জানলেন বিস্তারিতভাবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে বা আত্মজীবনী নিয়ে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।